ওকে। তা আজকে আমরা শুরু করছি ফ্রিডম বাই জিবি শ। আহ, বানারসয়ের লেখা তোমরা আম, সঙ্গে নিশ্চয়ই তোমরা পরিচিত। তোমাদের তো আর্মস দ্য ম্যান রয়েছে, সেটা তোমরা পড়েছো। আহ, খুবই শুধু ফেমাস নয়, খুবই পপুলার রাইটার ছিলেন, এবং তার লেখা ভীষণ রকম ভাবে যে তার সমসাময়িক মানে লেখক এবং যে ড্রামার দিক থেকে তার যে অডিয়েন্স, তারা সমানভাবে সেটাকে যে এনজয় করতো, যার ফলে সেই সময় তিনি একজন অত্যন্ত জনপ্রিয় এবং ইনফ্লুয়েন্সিয়াল রাইটার ছিলেন তার সময়। সময়কালটা নিশ্চয়ই তোমরা জানো, যেটা হচ্ছে যে তার যে মেজর রাইটিংস গুলো সেগুলো হচ্ছে যে আর্লি 19th সেঞ্চুরি সময় আর কি, মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগে বা তারপরের সময়টা। সে সময় তার মূলত সমস্ত লেখাগুলো। এবং হি ওয়াজ এ নোবেল লরিয়েট অলসো। তার যে বিখ্যাত যে প্লেটা, ওটার নাম হচ্ছে সেনজো। তোমরা হয়তো জানো প্লেটার কথা। আহ, তারপরে যে অ্যাপেল কার্ট, এগুলো তো খুবই বিখ্যাত তার রাইটিং। এবং শয়ের যে আহ, যে ড্রামা, সেটা দুটো ভাগ হয়, সেটাও হয়তো তোমরা জানো। সেটা তিনি নিজেই ডিভাইড করেছিলেন, যে প্লেস প্রেজেন্ট অ্যান্ড প্লেস আনপ্রেজেন্ট। তা সেইভাবে যদি আমরা দেখি যে শয়ের যে লেখার মধ্যে দুটো দিক আছে, যে কিছু সিরিয়াস রাইটিং, এবং আবার তার একই সঙ্গে আবার একটি বিশেষ ধরনের লেখা তিনি লিখতে খুব পছন্দ করতেন, এবং সেই জন্য তিনি আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য হয়েছেন অনেক ক্ষেত্রে। সেটা হচ্ছে যে তার লেখার মধ্যে যে সেন্স অফ উইট অ্যান্ড হিউমার, যেটা তার অনেক লেখার মধ্যেই পাওয়া যায়। শুধু তার লেখার মধ্যে নয়, তার যে জীবনচর্যার মধ্যে এই তার সেন্স অফ উইট অ্যান্ড হিউমার, সেটা তাকে ভীষণ আকর্ষণীয় একজন চরিত্রে পরিণত করেছিল। তা যাই হোক, তা সেই জায়গাটা এই এসের মধ্যেও অনেক জায়গায় রয়েছে। এবং শয়ের এই এসেটার মধ্যে আরেকটা খুব ইন্টারেস্টিং দিক আমরা যেটা দেখব, সেটা হচ্ছে যে আহ, যে যে কিভাবে তিনি যে একটা একটা এসে লিখতে গেলে যে লজিক্যাল যে অ্যানালিসিসটা কিভাবে দরকার, এবং কিভাবে যে লজিক্যাল অ্যানালিসিস একটা লেখার যে মধ্যে যে একটা যে একটা অসম্ভব একটা আকর্ষণ এবং তৈরি করতে পারে, এবং সে লেখাটা কতটা শক্তিশালী হতে পারে বাই মিনস অফ লজিক্যাল অ্যানালিসিস। যার ফলে এই এসেটা আমরা পড়ে এটাও আমরা শিখবো যে যে কোনো একটা বিষয় সম্পর্কে যে আলোচনা করতে গেলে যে কিভাবে ধীরে ধীরে আমরা যে লজিক্যাল অ্যানালিসিসের মধ্যে দিয়ে কিভাবে যে আমাদের ভাবনাটাকে একটা যে ছড়ানো ছিটানো জায়গা থেকে যখন সেটাকে আমরা কিভাবে একেবারে যে টু দা পয়েন্ট যে জায়গাটা, সেই ভাবনাটা আমরা কিভাবে রিচ করতে পারি, সেটা কিন্তু এখানে দেখার একটি জায়গা রয়েছে। এবং এই এসএটির যে টপিকটা খুবই কমন, ফ্রিডম, যার যে যে শব্দটির সঙ্গে এবং তার ধারণার সঙ্গে আমরা সবাই পরিচিত। এটা কোনো নতুন কথা তো নয়। তা যাই হোক, কিন্তু ফ্রিডমের এই ধারণাটা আহ, শ কিভাবে দেখবেন। শকে আমরা এইভাবে চিনি যে হি ওয়াজ অ্যান আইকনোক্লাস্ট। আইকনোক্লাস্ট বলতে যিনি, যার চিন্তা ভাবনা সমস্ত কিছুই যে মানে ট্র্যাডিশনাল ভাবনা থেকে অনেকটাই আলাদা। যে অনেক সময় তার যে অ্যানালিসিস বা তার যে ভিউ, সেগুলো অনেক ক্ষেত্রে যে অনেক শ্রোতা বা পাঠকের কাছে খুব শকিং মনে হয়। তা শয়ের লেখার ধরনটাই ছিল সেরকম। আহ, এবং তোমরা জানো হয়তো যে সে বিখ্যাত যে প্লে রাইট ইবসেনের যে রাইটিং এ তারা ভীষণ রকম ভাবে ইনফ্লুয়েন্স ছিলেন। ইবসেনও ঠিক একই ধরনের যে চিন্তা ভাবনার যে ধারণ করতেন আর কি। যাই হোক, শয়ের মধ্যেও সেই দিকটা দেখা যায় তার রাইটিং এর মধ্যে। এবং এই প্লেতেও আমরা দেখবো যে তিনি ফ্রিডমের ধারণাটাকে কিভাবে দেখছেন আর কি। যে তার চিন্তা দিয়ে একেবারে মানে ভীষণ মানে, তার একটা আহ, যে নিজস্ব ভাবনা দিয়ে তিনি আহ, বোঝার চেষ্টা করছেন যে ফ্রিডমের ধারণাটা কিরকম। তো যাই হোক, আহ, আমাদের সবারই নিজস্ব ব্যক্তিগত নানা রকম ধারণা আছে ফ্রিডম সম্পর্কে। আহ, সেটা আহ, যে তোমরা একটু শেয়ার করতে পারো। আমরা যদি টেক্সটটা শুরু করার আগে মানে হোয়াট ইজ ফ্রিডম, এটা নিয়ে যদি আমরা একটু নিজেদের ধারণাগুলো শেয়ার করি, তাহলে হয়তো মানে টেক্সটটাতে ঢুকতে আমাদের সুবিধা হবে। আহ, তোমরাও বলতে পারো যে হোয়াট ইজ ফ্রিডম, মানে অ্যাকর্ডিং টু ইউর ওন
থিঙ্কিং ইউর ওন আইডিয়া। প্রশ্নটা খুবই সহজ, মানে আবার অনেক ক্ষেত্রে একটু এম্বারাসিংও, মানে এতই কমন যে একটি ভাবনা, সেটা নিয়ে বলতে হয়তো একটু সমস্যা হলেও হতে পারে। কিন্তু আহ, আমি চাই যে তোমরা একটু শেয়ার করো যে তোমরা কি বোঝো, মানে ফ্রিডম বলতে তোমরা কি বোঝো, স্বাধীনতা মানে সেটা কি অ্যাকচুয়ালি, কি করে বুঝবো যে আমি স্বাধীন? সুমিতা, এটা বলতে গেলে এত কিছু বলতে অনেক হয়, কিছু বলতে হয়, অনেক কিছু বলতে হয়। এই জন্য এটা ঠিক কোথা থেকে শুরু কোথা করবো থেকে ঠিক শুরু বোঝা করব যাচ্ছে না। বলাটা খুব, হ্যাঁ জেনে বললাম যে প্রশ্নটা হ্যাঁ একটু হয়তো, সেটা একটু, হ্যাঁ হয়তো একটু এম্বারেসিং হতে পারে আর কি, ওই যে যে সত্যি তাই। এতই কমন এবং হ্যাঁ ভাবনাটা আর কি। হ্যাঁ। তা, একদম। উম, হ্যাঁ অন্যকে একটু বলো না দেখি যে মানে কেমন আমরা ধারণা পোষণ করি স্বাধীনতা সম্পর্কে, খুব ব্যক্তিগত মানে পরিসরে আর কি। মানে আমি ব্রডার সেন্সে বলছি না, মানে স্বাধীনতা যে রাষ্ট্র ধারণা দিয়ে আমি বলতে চাইছি না, মানে আমাদের খুব ব্যক্তিগত ছোট পরিসরে যে ফ্রিডমের ধারণাটা কেমন, আমরা মানে কি মনে করি যে আমি কি ফ্রি, বা কিভাবে সেটা বুঝবো। যদি একটু রিলেটিভ ভাবনাটা, কারণ মনে হতে পারে যে ফ্রি, আবার কারোর ক্ষেত্রে সেটা ফ্রি নাও হতে পারে। মানে হুম বলতে চাইছি যে মানে পারফেক্ট ফ্রিডম বলতে তো এরকম কিছু হয় না, মানে কোনো না হুম। কোনো জায়গায় তো হ্যাঁ। একটা মানে হুম হুম। বন্ডেজ তো থেকেই থাকে, সেটা নিজের থেকেই কাছে থাকে। নিজের হুম। ইয়ে মানে ওই রকম পারফেক্টলি ফ্রি এরকম তো হ্যাঁ কেউই হতে পারে না, মানে হ্যাঁ। সেটা নিজের কাছেও নিজের যে যদি দায়বদ্ধতা থাকে সেটাও এক প্রকার যে আমাকে এটা করতে হবে, তো ওই যখন যা ইচ্ছা তাই তাই করে ফেললাম এরকম তো হয় না, মানে এইটা মানে হুম। মানে ফ্রিডম কনসেপ্টটাই খুব মানে আর কি মানে এটা আর কি মানে এটাই এটা বোধহয় কেউ মানে কোনোদিনই বোধহয় এটাই ইয়ে করেননি আর কি, সেটাই হ্যাঁ। বলা আর কি, এই যে কি একটা লিখেছে হুম অ্যাকচুয়ালি হুম। অ্যাবসলিউট ফ্রিডম ইজ এ মিথ, হ্যাঁ নান অফ আস আর হ্যাঁ ফ্রি, একেবারেই তাই, হ্যাঁ। কেউই হ্যাঁ। ফ্রি নই আমরা। আমরা কেউ ফ্রি নই। হুম এবং হুম ফ্রিডমের এই যে ধারণাটা আমরা বলছি, মানে ফ্রিডম কথাটার মধ্যেই জড়িয়ে আছে কিন্তু মানে বন্ডেজের ধারণাটা। হ্যাঁ, কারণ তুমি যে ফ্রি, এটা তুমি কোনোদিন রিয়েলাইজ করতে পারবে না যে যে তুমি যদি যে কোনো না কোনো ভাবে তোমার স্বাধীনতা যদি রেস্ট্রিক্টেড না হয়, মানে দিন রাতের মতন, মানে একটা থেকে আরেকটাকে আলাদা করা যায় না। যার ফলে এটা ভীষণ রকমের রিলেটিভ, যে তুমি কিছুতেই এটাকে সিদ্ধান্তে পৌঁছতে পারবে না যে তুমি যে কোনটাকে তুমি মানে অ্যাকচুয়ালি মানে অ্যাবসলিউটলি ফ্রি বলবে। তাহলে এটা ঠিকই, মানে ওটা একটা সত্যি একটা মিথ যে ফ্রিডম বলে অ্যাকচুয়ালি কিছু হয় না। এবার একটা মনে হওয়ার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যে তাহলে কি যে ফ্রিডম হয় মানে মিথ তো বুঝলাম, কিন্তু তার মানে কি যে তাহলে আমি এটা নিয়ে ভাববোই না, বা যে আমি কি স্বাধীনতার যে ধারণা সম্পর্কে সচেতন হব না? তো সেটা একটা ব্যাপার, যে সেই বিষয়ে আমাকে সচেতন হতে হবে, যে যে আহ, অত্যন্ত বেসিক কিছু জায়গাগুলো সম্পর্কে আমাকে সচেতন হতে হবে, যে যে সেই জায়গা, যে যে অধিকারটুকু সেটুকু আমি পাচ্ছি কিনা। ফ্রিডমের মধ্যে তো অধিকারের প্রশ্নটা থেকে যায়। এবার সেই অধিকার নানান ধরনের অধিকার হতে পারে, সেটা ব্যক্তিগত অধিকার হতে পারে বা একজন দেশের নাগরিক হিসেবে অধিকার হতে পারে, নানান রকম মানে সম্পর্কের ক্ষেত্রেও বিভিন্ন যে সম্পর্কের মধ্যে যে অধিকারের প্রশ্নগুলো আসে সেগুলো হতে পারে। তাই নানান দিক থেকে যে আমরা যেগুলো খুব মৌলিক জায়গাগুলো, সেই অধিকারগুলো যদি আমরা মনে করি যে সেগুলো আমার এনশিওর হচ্ছে, তাহলে আমি মনে করতে পারি যে আমি ফ্রি। এবং সেই আমার যে বেসিক যে রাইটস গুলো, সেগুলো এক একটা ক্ষেত্রে এক এক রকম। সেই রাইটস গুলোর উপরে যদি কোনো ধরনের কোনো ইম্পোজিশন না আসে, যে সেটা কোনো ব্যক্তিগত দিক থেকে হতে পারে, কোনো ব্যক্তির দিক থেকে হতে পারে, আহ, আর যদি আমরা ব্রডার সেন্সে দেখি আর কি, তাহলে সেটা কোনো সোশ্যাল অব্লিগেশন, সোশ্যাল ইম্পোজিশন, মোরাল ইম্পোজিশন, বা যে স্টেটের যে ইম্পোজিশন, সেগুলো তো একটা আছেই। এবং আমাদের ব্যক্তিগত পরিসরেও দেখা যায় যে আমাদের যে অধিকার, সেই অধিকার সম্পর্কে আমরা অনেক ক্ষেত্রেই সচেতন নই। মানে বুঝতেই পারি না যে আসলে কোনটা আমার অধিকার ছিল আর কোনটা নয়। যার ফলে সেগুলো সম্পর্কে যেহেতু আমরা সচেতন নই, যার ফলে আমরা বুঝতে পারি না যে আমার অধিকার কোথায়।
যে সেই জায়গাটায় আমি সেখান থেকে বঞ্চিত হচ্ছি, বা কোথায় আমি এক্সপ্লয়েটেড হচ্ছি, বা কোথাও আমার অধিকারের জায়গায় কোনোভাবে যে এক ধরনের বাইরে থেকে কোনো ইম্পোজিশন এসে যাচ্ছে কিনা। তো সেই জায়গাগুলো আমাদের ভাবার একটা দিক রয়েছে। যাই হোক, তবে মোটামুটি ভাবে ইন জেনারেল সেন্স যে স্বাধীনতা বা ফ্রিডম সেই অর্থে কিছু হয় না। এবার যাই হোক, উম, আমরা যেটা বলছি সেটা যে স্বাধীনতা একটা নিট, সেটা হতে পারে না, এটা একটা ফিলোসফিক্যাল সেন্স আমরা বলছি। কিন্তু আবার প্র্যাকটিক্যাল দিক থেকে আমাদের একটা চিন্তা করার বিষয় রয়েছে। আহ, শ আমরা জানি যে অ্যাজ এ রাইটার ই ওয়াজ মানে ভেরি প্র্যাগমেটিক থিঙ্কার, ভীষণ বাস্তববাদী, একদম মানে বাস্তব যে জগৎ, সেই জগতের মধ্যে পা রেখে তিনি লিখতেন। যার ফলে যে কোনো ধরনের আইডিয়ালিস্টিক চিন্তা ভাবনা কে সেই চিন্তা ভাবনার তিনি বিরোধিতা করতেন সব ক্ষেত্রেই। সেজন্য তার যে লেখাগুলো আমাদেরকে একটু মানে মানে অনেক ক্ষেত্রে এম্বারাস করে, অনেক ক্ষেত্রে আমাদের মনে হয় যে শকিং মনে হয় আর কি। তাই এখানে আমরা দেখবো যে কিভাবে যে খুব মানে অ্যাজ এ প্র্যাগমেটিক থিঙ্কার তিনি দেখানোর চেষ্টা করছেন যে অন্তত কতটুকু যে আহ, যে জায়গা বা রাইটস আমাদের যদি সিকিউর থাকে, তাহলে আমরা বুঝে নিতে পারবো যে যে হ্যাঁ, আমরা মোটামুটি ভাবে স্বাধীন। তো সেই কথাগুলি আমরা এখানে আসবো। আমরা একটু পড়ার চেষ্টা করি টেক্সটটা। হোয়াট ইজ আ পারফেক্টলি ফ্রি পার্সন, তাহলে প্রথম সেন্টেন্সটা যেটা বলছে পারফেক্টলি ফ্রি পার্সন, যে প্রথমেই তিনি একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করছেন, যেটা যে কোনো ধরনের লজিক্যাল অ্যানালিসিসের ক্ষেত্রে যেটা খুব একটা একটা মানে যে কি বলা যায়, যে সেটা একটা খুব একটা গুড স্টেপ আর কি, যে প্রথমে একটা প্রশ্ন দিয়ে তিনি শুরু করছেন। যেটা কি হয় যে রিডার্স এর মধ্যে যেটা যে একটা আকর্ষণ তৈরি করে, যে তার মানে অ্যাটেনশন তৈরি করে বলা যেতে পারে। হোয়াট ইজ আ পারফেক্টলি ফ্রি পার্সন, তিনি কথাটা বলছেন। যে তাহলে পারফেক্টলি ফ্রি পার্সন তিনি কথাটা ইউজ করছেন, কিন্তু তারপরে তিনি দেখাবেন যে পারফেক্টলি ফ্রি পার্সন বলে কিছু হয় না। সো হোয়াট ইজ আ পারফেক্টলি ফ্রি পার্সন? এভিডেন্টলি হু ক্যান ডু হোয়াট হি লাইকস। তাহলে এগুলো যেটা তিনি বলছেন, যে স্বাভাবিকভাবে এগুলো আমরা ধরে নেব যে এগুলো ফুলফিলড হলেই সে একজন পারফেক্টলি ফ্রি পার্সন। এভিডেন্টলি হু ক্যান ডু হোয়াট হি লাইকস, হোয়েন হি লাইকস অ্যান্ড হোয়ার হি লাইকস, or do nothing at all if he prefers it. তাহলে বোঝা গেল যে একটা কমপ্লিটলি ফ্রি পার্সন আমরা তাকেই বলবো যে তার ইচ্ছে মতন তার যা ইচ্ছে সেটা সে করতে পারে, এবং যখন তার ইচ্ছে সে করতে পারে, যেখানেই মানে স্থান কাল পাত্র নির্বিশেষে সে তার ইচ্ছেটাকে পূরণ করতে পারে। অথবা যে তার যদি কোনো ইচ্ছে নাও থাকে, তাহলে সে কিছু নাও করতে পারে। মানে মানে একই সঙ্গে তার ইচ্ছে পূরণ করার অধিকার যেমন রয়েছে, না পূরণ করারও অধিকার তার রয়েছে। বোঝা গেল? এবং এই দুটো অধিকারই যদি তার ক্ষেত্রে এনশিওর্ড হয়, মানে সম্পূর্ণ রকম ভাবে নিশ্চিত হয়, তাহলে আমরা ধরে নিতে পারবো যে সে একজন পারফেক্টলি ফ্রি পার্সন। এবার কথা হচ্ছে যে এটা কি সম্ভব, এটা কি সব সময় করা যায়? এবার এখানে আমাদের বুঝে নিতে হবে যে তিনি যে যে আমার যা ইচ্ছে তাই যদি আমি করতে পারি, তাহলে আমি পারফেক্টলি ফ্রি পার্সন। এবার যা ইচ্ছে তাই করতে পারি মানে তার মানে এই নয় যে যাচ্ছে তাই করতে পারি, সেটা করা যায় না। কারণ কেন করা যায় না সেটাও তিনি আবার এখানে আহ, দেখাবেন যে তার অ্যানালিসিসের মধ্যে দিয়ে। ওয়েল, দেয়ার ইজ নো সাচ পার্সন অ্যান্ড দেয়ার নেভার ক্যান বি এনি সাচ পার্সন। Whether we like it or not, we must all sleep for 1/3 of our lifetime. তা আমরা চাই আর না চাই, মানে এটা হচ্ছে যে বাই নেচার যেটা আমাদের কি করতে হবে, যে 1/3 অফ আর লাইফ টাইম আমাদের ঘুমোতেই হবে। তা ঘুমোতে না চাওয়া এটা কোনো যে স্বাধীনতা হতে পারে না। আমরা সবাই ঘুমোতেই চাই। ঘুমোতে পারলে আমরা মনে করি যে আমরা সবচেয়ে বড় স্বাধীন হলাম আর কি। তাও বলছেন যে এরকমও তো কেউ থাকতে পারে যে তার ঘুমোতে ভালো লাগে না, তাহলেও তাকে যে 1/3 অফ হিজ লাইফ টাইম যে হি অর শি হ্যাজ টু স্লিপ। দেখা যাচ্ছে যে বাই নেচার আমরা কিন্তু যে আওয়ার আওয়ার ফ্রিডম ইজ রেস্ট্রিক্টেড। ওয়াশ অ্যান্ড ড্রেস অ্যান্ড আনড্রেস,
We must spend a couple of hours eating and drinking. We must spend nearly as much in getting about from place to place. তাহলে এগুলোর মাধ্যমে কি হচ্ছে যে আমাদের স্বাধীনতা খর্ব হচ্ছে, মানে আমাদের প্রচুর সময় অপচয় হচ্ছে। কিন্তু এখানে আমাদের কিছু করার নেই। For half of the day, we are slaves to necessities which we cannot shrink. তাহলে আমাদের যে বেসিক নেসেসিটিস সেগুলো আমাদের ফুলফিল করতে হয়, যেটা থেকে আমরা কোনোভাবেই যেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না। তাহলে এগুলো হচ্ছে যে নেচার আমাদের উপরে যে ইম্পোজ করে দিয়েছে, যে এই অব্লিগেশনস গুলো, যার কারণে আমাদের ফ্রিডম মানে রেস্ট্রিক্টেড বাই নেচার। Whether we are monarchs with 1,000 slaves or humble laborers with no servants but their wives, তাহলে কি হচ্ছে যে যদি আমরা মোনার্ক হই, দেশের রাজাও হই, তাহলেও আমাদের যে যেগুলো হচ্ছে যে বেসিক যে নেসেসিটি, তাহলে সেগুলো আমাদেরই করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্বাধীনতা রেস্ট্রিক্টেড হচ্ছে। উইথ এ 1,000 স্লেভস, যদি মানে রাজার যেমন হয় 1,000 স্লেভস থাকলেও ঘুমানোর সময় তো এটা হবে না যে তার ঘুম অন্য কেউ করে দেবে, যার ফলে এই ক্ষেত্রে কিন্তু তার স্বাধীনতা রেস্ট্রিক্টেড। বুঝে গেল? যার ফলে এটা ভেবে আমরা একটু আনন্দ পেতে পারি যে যে অন্তত দেশের রাজা, যে তিনি তার স্বাধীনতা কোনো না কোনো ভাবে খর্ব, যে তিনি ঘুমোতে না চাইলেও তাকে ঘুমোতে হয়, কারণ তার ঘুমটা অন্য কেউ ঘুম নিতে পারেন। তাই দেশের সাধারণ নাগরিক হিসেবে আমরা এইটা ভেবে একটু স্বস্তি পেতে পারি। তাহলে মোনার্কসও হচ্ছে যে তার হিজ ফ্রিডম ইজ অলসো রেস্ট্রিক্টেড বাই নেচার। অর হাম্বল লেবারার্স উইথ নো সার্ভেন্টস, যারা আমরা সাধারণ মানুষ, যাদের কোনো সার্ভেন্টস নেই রাজার মতন। বাট দেয়ার ওয়াইভস, এক্সেপ্ট দেয়ার ওয়াইভস, এখানে এটা আমরা এই কথার মধ্যে বলা মুশকিল, যেটা সেন্স অফ হিউমার কে এক্সপ্রেস করছে না একটা ভয়ঙ্কর যে একটা প্যাট্রিয়ার্কাল মাইন্ডসেট রিপ্রেজেন্টেড হচ্ছে, এটা বলা মুশকিল। যে লেবারার্স বলতে তিনি ধরেই নিচ্ছেন যে সেগুলো সবাই সবাই মানে মেল লেবারার্স। মানে এখানে আমরা বলতে সবসময় পুরুষ মানুষকেই অ্যাড্রেস করা হয়, এবং আমরা যাদের কোনো চাকর বাকর নেই, স্ত্রী ছাড়া। হতে পারে শয়ের যে তার যে হিউমারাস যে নেচার, তার একটা রিপ্রেজেন্টেশন এটা হতে পারে, যে হয়তো তিনি এটা বোঝাতে চাইছেন যে ওয়াইভস অ্যান্ড স্লেভস আর অল ট্রিটেড লাইক দ্য সেম ইন আওয়ার সোসাইটি, এটা দেখা হয় আর কি। সেইটাই তিনি হতে পারে সেখানে একটা হয়তো একটা হাম্বল প্রোটেস্ট রয়েছে কথার মধ্যে। কিন্তু আবার সেটা নাও হতে পারে, যে তিনি ধরেই নিচ্ছেন যে ওয়াইভস আর মেন ফর ডুইং দ্য সার্ভিসেস অফ দ্য সার্ভ, যে তারা এই ধরনের কাজ করবে, তারা আমাদের সার্ভ করবে। এবং এখানে এই প্লেটার মধ্যে, সরি, এই এসেটার মধ্যে তিনি দেখা যাচ্ছে যে তিনি ধরেই নিচ্ছে যে তার যারা রিডার্স, যারা তার এসেটি পড়ছে, তারা সবাই পুরুষ মানুষ। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। মানে শ একজন হাই ইন্টেলেকচুয়াল এবং যিনি ভীষণ রেশনাল একজন থিঙ্কার, কিন্তু দেখা যাচ্ছে যে তিনি এক্সপেক্ট করছেন যে মানে বা ধরেই নিচ্ছেন যে তার যে রিডার্সরা, সেটা যারা পড়ছে, তারা সবাই পুরুষ মানুষ। হাম্বল লেবারার্স উইথ নো সার্ভেন্টস বাট দেয়ার ওয়াইভস। তা সার্ভেন্টসদের আমরা রাখি কেন? যে আমাদের যে কাজগুলো মানে অন্যদের দিয়ে করিয়ে নিতে পারি, সেই কাজগুলো আমরা সার্ভেন্টস দিয়ে করাই। সেই ক্ষেত্রে কি হয় যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা নারীদেরকে সেই কাজে নিয়োগ করি, যেগুলো আমরা যে গৃহকর্মের যে কাজগুলো, সেগুলো দেখা যায় আমরা সাধারণত মহিলাদের দিয়ে করিয়ে নিই। এবং আমরা যে মনে করি যে তার মাধ্যমে কি হচ্ছে যে আমরা আমাদের সময়টাকে বাঁচিয়ে নেব। কেন বাঁচিয়ে নেব? কারণ সেই সময়টা আমরা মানে সেই সময় আমরা অনেক কার্যকরী কাজ করব, যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ। যাই হোক, তাই এর মধ্যে নানান ধরনের যে সমস্যা বা পলিটিক্স রয়েছে, সেগুলো তো অন্য বিষয়। তাই এখানে সেই জায়গাটা বলা হচ্ছে যে তাহলে দেখা গেল যে ইভেন মোনার্কস আর নট পারফেক্টলি কমপ্লিটলি ফ্রি, বা আমরা যে হ্যাপি ম্যারিড যে
যে কি বলা যায়, যে যে মেল যে পার্সনস আর কি, তাহলে কি হচ্ছে যে তারাও কিন্তু পারফেক্টলি ফ্রি নয়। হুম, যে মানে তাদের স্ত্রী থাকা সত্ত্বেও, মানে যাকে আমরা লেবার হিসেবে ট্রিট করি, থাকা সত্ত্বেও, কারণ আমাদের যে বেসিক নেসেসিটি সেগুলো আমাদেরই করতে হয়। And the wives must undertake the additional heavy slavery of childbearing. মহিলাদের যে আরেকটি বড় যে আহ, যে কাজ, যার কারণে তাদের যে ফ্রিডম রেস্ট্রিক্টেড হয়, সেটা হচ্ছে যে চাইল্ড বিয়ারিং। যেহেতু সেটাকে খুব মহৎ কাজ হিসেবে আমরা দেখি আর কি, এর থেকে বড় মহৎ কাজ একজন নারীর জীবনে আর কিছু হতে পারে না। কিন্তু মানে কারণ এই এই কথাটা যেটা আমরা প্রচার করি, এই কথা প্রচার করার মধ্যে যে স্ট্র্যাটেজিটা এই থাকে যে এইভাবে প্রচার না করলে কি হবে, যে যে মেয়েরা সন্তান নিতে চাইবে না, এবং সন্তান মেয়েরা না নিতে চাইলে কি হবে, যে যেটা আমাদের কাছে একটা ভয়ঙ্কর আতঙ্কের বিষয় হবে, যে আমাদের যে সম্পত্তি সেটা সেটা কিভাবে সুরক্ষিত হবে। তাই যাই হোক, চাইল্ড বিয়ারিং এটা তো আহ, ধরেই না হয় যে মহিলাদের একটা বড় কাজ, এবং তার জন্য আমাদের যে দেশের সরকার তারাও ভীষণ জেনারাস, কারণ তারা আহ, যে মহিলা চাকরিরত মহিলাদের তাদেরকে নানান ধরনের লিভ দিয়ে থাকেন আর কি, এবং এটা অত্যন্ত স্বাভাবিক বলে আমরা ধরে নিই। তো যাই হোক, আন্ডারটেক দি অ্যাডিশনাল হেভি স্লেভারি অফ চাইল্ড বিয়ারিং ইফ দ্য ওয়ার্ল্ড ইজ স্টিল টু বি পিপল। এখানেই শয়ের যে সেন্স অফ উইট অ্যান্ড হিউমার, যে যেটা খুবই এখানে একটা পজিটিভ খুব ভাবনা তিনি রাখছেন, যে যে এখনো যদি পৃথিবীকে আরো বেশি পপুলেট করার প্রয়োজন থেকে থাকে আর কি। মানে পৃথিবী অলরেডি মানুষের ভারে নিমজ্জিত, কিন্তু তারপরেও আমরা গুড নিউজ শোনার জন্য অপেক্ষায় থাকি। তা তো চাইল্ড বিয়ারিং অর গিভিং বার্থ টু চিলড্রেন ক্যানট বি গুড নিউজ, কখনোই হতে পারে না। যে একটি সন্তানকে আমরা জন্ম দিচ্ছি মানে যে বিশাল সেটা মহৎ কাজ করছি, সেটা কখনোই নয়। এটা একটা তৈরি করা একটা ধারণা, যার ফলে মানে এরকম একটি হাইলি ডিস্টার্বিং একটি ওয়ার্ল্ডে, যেখানে গ্লোবাল ওয়ার্মিং, পলিউশন, এত ক্রাইম, টেরোরিজম, ওয়ার, সেই রকম জায়গায় ম্যাল নিউট্রিশন, যে এত সাফারিং এর মধ্যে আমরা একটি শিশুকে এনে ফেলে দিচ্ছি উইদাউট হিজ আর হার কনসেন্ট। শিশুকে জন্ম দেওয়ার আগে তো তার পারমিশন আমরা নিই না, কিন্তু তাকে জন্ম দিয়ে আমরা ভাবি একটা মহৎ কাজ করছি, দিয়ে তাকে এরকম একটি নিষ্ঠুর পৃথিবীতে তাকে নিয়ে আসি। আহ, যার ফলে এটাকে গ্লোরিফাই করার কিছু নেই। এনিওয়ে, সো ওয়াইভস আর অলওয়েজ গিভেন দ্যাট অ্যাডিশনাল হেভি যে স্লেভারি অফ চাইল্ড বিয়ারিং, যেটা তিনি বলছেন। তাহলে দেখা যাচ্ছে যে যে বাই নেচার মেন, উইমেন, মোনার্কস, কমন পিপল, all are their freedom is restricted by nature. এটা একটা হচ্ছে। আহ, এবং তারপরে তিনি কি বলছেন, যে দিস ন্যাচারাল জবস, তাহলে এগুলোকে তিনি বলছেন ন্যাচারাল জবস, ঠিক আছে, ক্যানট বি শার্ট, তাহলে এগুলোকে আমরা কোনোভাবেই শার্ট করতে পারি না, বাট দে ইনভলভ আদার জবস হুইচ ক্যান, বাট দে ইনভলভ আদার জবস হুইচ ক্যান, মানে হুইচ ক্যান বি শার্ট। কিন্তু আরো কিছু জবস আছে ন্যাচারাল জবস এর সঙ্গে যুক্ত, যেগুলোকে আমরা শার্ট করতে পারি, মানে চাইলে সেগুলোকে আমরা কমিয়ে আনতে পারি বা অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে পারি। বোঝা গেল যে আরো কিছু কাজ আমাদের করতে হয়, যে কাজগুলো আমরা চাইলে নিজে না করে অন্যের ওপর চাপিয়ে দিতে পারি। এই যে সবসময় অন্যের ওপরে এই কাজ, নিজের কাজ চাপিয়ে দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় যে যে খেলা বা রাজনীতি, যেটা আমাদের আহ, ছোট জীবনের মধ্যে, ব্যক্তিগত জীবনে এবং আহ, বড় পরিসরে সব জায়গায় এই যে রাজনীতিটা চলে। বোঝা গেল? তো সেটা কি, অ্যাজ উই মাস্ট ইট উই মাস্ট ফার্স্ট প্রোভাইড ফুড। তাহলে মানে খেতে তো আমাকে হবেই, আমার খাওয়াটা অন্য কেউ খাইয়ে দিতে পারবে না, তাহলে খেতে আমাকে হবেই, কিন্তু খেতে গেলে কি আরো তার সঙ্গে যুক্ত অনেক কাজ, সেটা হচ্ছে যে খাবার তৈরি করা। তাহলে খাবার তৈরি করার কাজটা আমরা অন্যের ওপরে চাপিয়ে দিতে পারি। এটা বাড়িতে মহিলাদের উপর চাপাই, বা
বাইরে সেটা আমরা কি হয় যে পয়সা দিয়ে কিনে খাই, মানে কাজটা অন্য কেউ করে দেয়। তো ফার্স্ট, প্রোভাইড ফুড, as we must sleep, we must have beds and bedding in houses with fireplaces and coals. As we must walk through the streets, we must have clothes to cover our nakedness. তাহলে এই যে তার সঙ্গে যে যে ন্যাচারাল জবস, এটা অন্যান্য জবসকে ইনভলভ করে, সেগুলো হচ্ছে যে একটা বিরাট পরিমাণ একটা কাজ, যে কাজগুলো প্রকৃতপক্ষে একটাও আমরা করি না। মানে আজকে যারা আমরা ফ্রিডম নিয়ে আলোচনা করছি, আমরা সবাই কিন্তু সেই কাজের দায়িত্বগুলো অন্যের উপর চাপিয়ে দিচ্ছি, তাই না? আমরা কেউ ফসল ফলাই না, আমরা কেউ কোনো একটা গাছও লাগাইনি। আহ এবং আমরা আরো যা যা জিনিসপত্র যা আমরা সারাদিনে ব্যবহার করি, ডেলি এসেনশিয়াল যে থিং, সেগুলোর যে প্রোডাকশনে আমরা কোনোভাবেই যুক্ত নই, কিন্তু সেগুলো আমরা পেয়ে যাচ্ছি। কি করে পাচ্ছি? এখানেই হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি, যে এই কাজগুলো যাতে আমাকে করতে না হয়, সেই জন্য দীর্ঘদিন ধরে আমি সমাজটাকে এমন একটা কাঠামোর মধ্যে সাজিয়ে দিয়েছি যে আমাকে আর কিছুই করতে হবে না, সবকিছুই আমি হাতের কাছে পেয়ে যাবো। এই জায়গাটাই হচ্ছে যে মজাটা। তা কি হচ্ছে যে সে ফ্রিডমের সঙ্গেই এই ধারণাটা তাহলে জড়িয়ে আছে। বাট হোয়েন দে আর প্রডিউসড দে ক্যান বি স্টোলেন। আরেকটা লাইন বোধহয় মিস করে যাচ্ছি। নাও ফুড অ্যান্ড হাউসেস অ্যান্ড ক্লোথস ক্যান বি প্রডিউসড বাই হিউম্যান লেবার। ঠিক আছে, তাহলে হিউম্যান লেবারের জায়গাটা এখানে আসছে, যে অন্য মানুষ সে কি করবে, তার যে শ্রম সেটাকে সে বিক্রি করবে, বা তাকে আমরা বাধ্য করতে পারি যে সেই কাজটি করার জন্য। সে পয়সার বিনিময়ে করতে পারে, সে শ্রদ্ধায় করতে পারে, সে ভক্তিতে করতে পারে, অথবা যে মানে তাকে আমরা চিট করতে পারি, অথবা যে বাই ফোর্স তাকে আমরা সে কাজটি করতে বাধ্য করতে পারি, নানান ভাবে হতে পারে। এই ফুড এবং হাউস এবং ক্লোথ দ্যাট ক্যান বি প্রডিউসড বাই হিউম্যান লেবার, বাট হোয়েন দে আর প্রডিউসড দে ক্যান বি স্টোলেন। এটাও হতে পারে। ইফ ইউ লাইক হানি, you can let the bees produce it by their labor, যেটা আমরা করে থাকি, and then steal it from them। তাহলে আমরা মানে হিউম্যান বিং এটা সবচেয়ে ভালো জানি যে কি করে যে যে নিজের যে শ্রমটা অন্যের উপর চাপিয়ে দেওয়া যায়, এবং তার থেকে যে অন্যকে ব্যবহার করে, অন্যের স্বাধীনতাকে খর্ব করে, যে কিভাবে যে নিজের স্বাধীনতাকে যে এনশিওর করা যায়। তার মানে এখানে একটা মজার জায়গায় আমরা দেখছি যে আহ, যে স্বাধীনতার ধারণার মধ্যেই আছে মানে এনস্লেভমেন্ট, মানে নিজেকে স্বাধীন হতে গেলে অন্যের উপরে দায় চাপিয়ে দিতে হচ্ছে, দায়িত্ব চাপিয়ে দিতে হচ্ছে, নিজের কাজ অন্যকে দিয়ে করাতে হচ্ছে। Then steal it from them. If you are too lazy to get about from place to place on your own legs, you can make a slave of a horse. And what you do to a horse or a bee, you can also do to a man or woman or a child. তাহলে যেটা আমরা অ্যানিমেলসদের দিয়ে আমরা যেটা নিজের কাজ করে নিচ্ছি, সেটা আমরা আবার মানুষদের দিয়েও করাই, কিন্তু যাকে তাকে দিয়ে তো আমরা করাতে পারি না। আমাদের ফ্যামিলিতেও দেখা যায় যে যে আমি আমার কাজ করাই, কিন্তু কাকে দিয়ে করাই? যাকে তাকে দিয়ে করাতে পারি না। তাহলে সেটা আমি করাতে পারি যে যে আমার মাকে দিয়ে করাতে পারি। কেন? কারণ এটা হচ্ছে যে আমরা মাকে শিখিয়ে রেখেছি যে এটা মায়ের ডিউটি, সন্তানদের দেখা, সন্তানের কাজ করে দেওয়া, এবং এটা আনন্দের বিষয়, এটা এর মধ্যে যে খারাপ কিছু নয়। মানে এটা করার মধ্যেই একজন মায়ের সার্থকতা, এটা আমরা বুঝিয়ে রেখেছি আর কি। যার ফলে মাও যে বিনা দ্বিধায় সে চিরকাল সন্তানের হয়ে কাজ করে। যে আমরা যে ক্লাস করে গিয়ে কি করব, যে আমরা বলবো যে খেতে দাও, তারপরে টেবিলে বসে খাবো, তারপরে হাতটা ধুয়ে চলে যাব। এটা আমরা সবাই করব, এবং এটার মধ্যে খারাপ কিছু নেই, যে মায়ের তো দায়িত্ব এগুলো করা। যার ফলে এই যে আমরা নিজের কাজটা অন্যের উপর চাপিয়ে দিলাম, এটার মধ্যে একটা
চালাকি আছে। তো সেই চালাকির মাধ্যমে সেটা হতে পারে, আবার অন্যভাবেও হতে পারে, যেটা বললাম আর কি, যে আমরা কি করি যে বাড়িতে অনেক সময় দেখা যায় যে যারা শিশু ছোট যারা, তাদেরকে দিয়ে অনেক কাজ করাই, যে অনেক কিছু তাকে অর্ডার করি, এটা করে দে ওটা করে দে। কেন করতে পারি? তার কারণ হচ্ছে যে যে মানে বাই পজিশন, যে উই আর যে মাচ প্রিভিলেজড অর পাওয়ারফুল দেন দেম, যে ক্ষমতার অধিকারে, হ্যাঁ, আমরা কি করি, তাদেরকে ব্যবহার করি। এভাবে চাইল্ড লেবার আমাদের সমাজে চলে, যেটার আমরা প্রচন্ড বিরোধিতা করি, যে চাইল্ড লেবার ঠিক নয়। কিন্তু বাড়িতেও আমরা দেখা যায় যে শিশুদের দিয়ে যে কাজটা আমি নিজে করতে পারি সেটা না করে শিশুদের দিয়ে করাই। আমরা স্কুলেও দেখা যায় যে আমরা টিচাররা অনেক সময় কি করি, যে নিজেই জলটা নিয়ে আসতে পারি, কিন্তু না নিয়ে এসে আমরা কি করি, একটা স্টুডেন্টকে বলি "এই এটা নিয়ে এনে দিত, এ ওটা করে দিত"। তা এই যে আমাদের এই যে আহ, যে আচরণ, এই আচরণের মধ্যে দিয়ে আমাদের সেই আহ, সেই একই রকমের যে মানসিকতা, সেটা কিন্তু প্রকাশ পায়। তা এখানেও আমরা সেটাই দেখছি যে বানার শাহ এটাই বলছেন যে আমরা সেটা একই করতে পারি টু এ ম্যান অর এ ওম্যান অর এ চাইল্ড ইফ ইউ ক্যান গেট দি আপার হ্যান্ড অফ দেম। যদি তুমি আপার হ্যান্ড নিতে পারো বাই ফোর্স অর ফ্রড অর ট্রিকারি অফ এনি সর্ট, তাদের উপর আপার হ্যান্ড নিতে হবে। সেই আপার হ্যান্ড নিতে গেলে তোমার কি কি হতে হবে, যে তাদের থেকে বেশি যোগ্য হতে হবে। সেটা বিভিন্ন দিক থেকে হতে পারে, যে সেটা তুমি যদি জ্ঞানের দিক থেকে বেশি যোগ্য হও তাহলে তুমি ডিমান্ড করবে যে আমি বেশি জ্ঞানী তাই আমাকে তোমরা সার্ভ করো। বা তুমি পাওয়ারফুল যদি হও তাহলেও তুমি চাইবে যে আমি মোর পাওয়ারফুল দেন ইউ, সো ইউ শুড সার্ভ মি। এটা হতে পারে। বা আরেকটা ডমিন্যান্ট হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, আপার হ্যান্ড বলতে ডমিন্যান্ট। হ্যাঁ, ডমিনেন্স, ডমিন্যান্ট। ডমিনেন্স থেকে হয় যে তখন সেটা করতে বাধ্য থাকে। হুম। আহ, আরেকটা হয় যে আমরা চিটিং এর মাধ্যমে করলাম আর কি, যে অন্যকে দিয়ে কাজ করে নিলাম, সে বুঝতেই পারলো না। তো এগুলো হতে পারে, নানান ভাবে হতে পারে। তা কি হচ্ছে যে সেই জন্য বলছেন যে বাই ফোর্স অর ফ্রড অর ট্রিকারি অফ এনি সর্ট, or even by teaching them that it is their religious duty to sacrifice their freedom to yours. হুম। তাহলে আবার কি হচ্ছে যে রিলিজিয়াস অব্লিগেশন, যে অনেক সময় দেখা যায় ধর্মীয় শিক্ষার মাধ্যমে, মোরাল এডুকেশনের মাধ্যমে আমরা এটা বোঝাই যে যে এটা তাদের ডিউটি, এবং এটা করলে কি হবে যে যে মানে এটা তাদের যে মোরাল ডিউটি, হ্যাঁ, নৈতিক কর্তব্য, তুমি তুমি এটা এটা তো করবেই, হ্যাঁ, এটা করলে তোমার ভালো হবে। হুম। এইভাবে আমরা ধরে নিই যে আহ, শিক্ষকের সেবা করলে তোমার যে পুণ্য হবে। উম, এবার শিক্ষকের সেবা করাটা কিন্তু কোনো ছাত্রের দায়িত্ব না। ছাত্রের দায়িত্ব, ছাত্রের কাজ হচ্ছে পড়াশুনো করা, এবং শিক্ষক হয়তো তাকে কিছু বলবেন, কিছু শেখাবেন, সেটা হয়তো সে শুনবে, বুঝবে, এবং বোঝার মধ্যে খামতি থাকলে সে প্রশ্ন করবে, এবং তার মাধ্যমে সে কি হবে, যে সে সে আরো আরো বেটার কিছু ভাবনার, যা যে আরো বেটার কিছু ভাবার যে ক্ষমতা, আরো বেটার কিছু করার যে ক্ষমতা, সে সে ক্ষমতা সে অর্জন করবে। কিন্তু শিক্ষকের সেবা করা তার কাজ নয়, কখনোই নয়। কিন্তু এটা আমাদের মজ্জায় ঢুকে আছে যে আমাদের কাজ হচ্ছে শিক্ষকের সেবা করা। শিক্ষকের ওই জলের ক্লাসটা এগিয়ে দেওয়া, শিক্ষকের কে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে তার কাজটি করে দেওয়া, এগুলোকে আমরা মনে করি যে আহ, এগুলো খুব পুণ্যের কাজ। এগুলো আমরা কেন মনে করি, যে এই মনে করি এই কারণেই কারণ আমাদের মাথায় এগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং শিক্ষকও যেহেতু ওই একই শিক্ষা নিয়ে সে বড় হয়েছে, সেও মনে করে যে ছাত্রছাত্রীদের এটা করা উচিত, এবং সে যদি এটা না করে তাহলে সে অবাধ্য। এটা সে মনে করে আর কি। যার ফলে দেখা যায় সেই একই রকম ভাবে যে অন্যের ওপর নিজের যে নিজের কাজ যে চাপিয়ে দেওয়ার যে মানসিকতা, হ্যাঁ, যেটা যেটাকে আমরা বলি কলোনিয়াল মাইন্ডসেট। কলোনাইজাররা যেটা করে, কলোনাইজাররা কি করে, যে সে সে কি করে, যে যখন একটি দেশকে সে কলোনাইজ করে তখন সে কি করে, যে সেই দেশের মানুষদেরকে সে চাকর বানায়, দিয়ে তাদেরকে দিয়ে সে নিজেদের কাজগুলো সে করিয়ে নেয়। বুঝে গেল? তাই এটাই কি বলে কলোনিয়াল মাইন্ডসেট, এবং এই কলোনিয়াল মাইন্ডসেট আমাদের সবার মধ্যে রয়েছে, এবং আমরা সুযোগ পেলে অন্য মানুষকে দিয়ে কাজ করি। ঠিক আছে?
তাই অর বাই টিচিং দেম দ্যাট ইট ইজ দ্য রিলিজিয়াস ডিউটি। এই জন্য আমরা দেখেছি যারা রিলিজিয়াস পার্সন, ওই ধার্মিক মানুষ যারা, ধর্মীয় বাবাজি টাবাজি, তারা তারা দেখা যায় মানে ভক্তদের ভীষণ সেবা নেয়, এবং ভক্তরা তাদেরকে সেবা করে ভীষণ তৃপ্তি লাভ করে। হুম, যে আমাকে এই যে একটু সেবা করার সুযোগ দিন, তারা বলে। তা এবং তারা মনে করে যে সেবার মধ্যে দিয়ে যে তারা কি হবে, পুণ্য অর্জন করবে। তা এই যে ধারণাগুলোর মধ্যে, এই ধারণার মধ্যে সেই সেম পলিটিক্স কিন্তু লুকিয়ে আছে, যে অন্যকে দিয়ে নিজের কাজটা করিয়ে নেওয়া, আবার একই সঙ্গে সে আবার কৃতজ্ঞ থাকবে সেই কাজটা করে। তার কখনো মনে হবে না যে 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 তাকে এক্সপ্লয়েট করা হবে, সে এটা ভাববেই না, বরং সে আরো বেশি স্যাটিসফাইড হবে কাজ করে। যেমন আমাদের মায়েরা হয় আর কি, রান্না করে খাইয়ে সে খুব স্যাটিসফাইড হয় আর কি। এবার এখানেই কি হচ্ছে যে মানে যখন আমরা এই আলোচনার মধ্যে দিয়ে আসছি, তখনই স্বাভাবিকভাবে কি হবে যে আমাদের মধ্যে হঠাৎ করে মনে হবে যে আরে তাহলে তো দুরকম মনে হতে পারে, যে একটা হতে পারে যে আরে আমি তো তাহলে এরকম অনেক কাজ করি, যে মানে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিই, তাহলে তো এগুলো অন্যায়। আবার এরকম হতে হতে পারে, মনে হতে পারে যে আরে আমি তো তাহলে এক্সপ্লয়েটেড হচ্ছে, আমি আমাকে দিয়ে অনেকে অনেক কাজ করিয়ে নেয়, এতদিন তো আমি সেটা আহ, ভেবে উঠতে পারিনি, তাহলে আমাকে সচেতন হতে পারে, হতে 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 হবে। হুম, তাহলে কি হচ্ছে, সেজন্য তিনি বলছেন সো বিওয়ার। যার ফলে এখানে আমাদের সাবধান হতে হবে যে যে কেউ আমাকে অকারণে যে তার কাজটি আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে না তো, এবং সেই ক্ষেত্রে আমার যে ফ্রিডম, সেটা কোনোভাবে কার্টেলড হচ্ছে না তো, সেটা লিমিটেড হয়ে যাচ্ছে না তো। তাই এই জায়গাটায় আমাদের সচেতন হতে হবে, বুঝে গেল? যে জায়গাটা আমরা খুব একটা সচেতন নই, সচেতন নই, এটা আমাদের আমাদের দোষ নয়, কারণ আমাদের যে বড় হওয়া, আমাদের যে আপব্রিঙ্গিং, সেই আপব্রিঙ্গিং এর মধ্যে অনেক যে যে ভুল যে ধারণা বা যে যে ভ্রান্ত ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে। যেগুলো আমরা যে মার্কসের ধারণা দিয়ে যদি আমরা বিচার করি, তাহলে সেগুলো আরো আহ, অন্যদিকে যাবে আর কি, যে অতটা আমি ডিপে যেতে চাইছি না, কিন্তু শত ভীষণ রকম ভাবে একজন মার্কসিস্ট থিঙ্কার, মার্কসের ধারণা দ্বারা ভীষণ রকম তিনি ইনফ্লুয়েন্স ছিলেন। তাহলে ফ্রিডমের এই যে কনসেপ্টটা আমরা দেখবো যে তিনি সেই মার্কসের ধারণা থেকেই কিন্তু সহজভাবে আর কি সাধারণ মানুষের বোঝার মতন করে তিনি এক্সপ্লেন করছেন। যে লেবারের যে ধারণা, লেবারের সঙ্গে ফ্রিডমের যে ধারণা। So beware if you allow any person or class of persons to get the upper hand of you. তারপরে এই জায়গাটা আমাদের সচেতন হতে হবে, যে কাউকে যদি আমরা সুযোগ করে দিই যে টু গেট আপ দি আপার হ্যান্ড অফ মি, হি উইল শিফট অল দ্যাট পার্ট অফ হিজ স্লেভারি টু নেচার দ্যাট ক্যান বি শিফটেড টু ইউর শোল্ডার। তাহলে কি হচ্ছে যে তাহলে কাউকে যদি আমরা সুযোগ করে দিই, যে আমাকে ব্যবহার করার সুযোগ যদি তাকে করে দিই, তাহলে সে কিন্তু ইমিডিয়েটলি কি করবে, যে যে কাজগুলো সে চাইলে অন্যকে দিয়ে করে নিতে পারে, তাহলে সেই সব কাজগুলোই সে আমার উপরে চাপিয়ে দেবে। এটাই স্বাভাবিক, বুঝা গেল? এবং আহ, আহ, আমাদের ক্ষেত্রে অনেক সময় মনে হতে পারে যে না, আমি এরকম করি না, আমি নিজের কাজ নিজেই করি। কিন্তু দেখবে যে কি হয় যে বাড়িতে অনেক সময় দেখা যায় যে কারোর বাড়িতে হয়তো কোনো অনুষ্ঠান হচ্ছে, কি বিয়ে হচ্ছে, তখন দেখবে যে আমরা অনেক সময় দেখা যায় যে নিজে কোনো কাজ করছে না, সব সময় কোন পোশাকটা পরবো, কেমন করে সাজবো, বা বন্ধু বান্ধব আসছে তাদের সঙ্গে গল্প করছি, কিন্তু এই যে একটা বিরাট একটা কর্মযজ্ঞ চলছে, তার মধ্যে আমি অংশগ্রহণ করছি না। সেখানে হয়তো দু একটি লোক রয়েছে যারা এই পুরো কাজটি সামলাচ্ছে, এবং সেই মানুষগুলো দেখা যাচ্ছে যে তারা একটু সাজার সুযোগ পাচ্ছে না, আহ, সারাক্ষণ তারা ওই কাজে ব্যস্ত থাকছে। হুম, এবং অনুষ্ঠানের যে আহ, যে আহ, যে আনন্দের দিকগুলো, সেগুলোর সঙ্গে সে অংশগ্রহণ করতে পারছে না। তো দেখা যায় সেই লোকগুলোকে তখন আমরা না চেনার ভান করি, যেন তাদেরকে চিনতে পারছি না। অনেক সময় বলি যে খুব পরিশ্রম করছিস বাবা, হ্যাঁ এটুকু বলি, হ্যাঁ, কিন্তু কখনো বলি না যে যে আয় তোর সঙ্গে আমি কাজটা শেয়ার করি, এটা আমরা বলি না।
তো এখানে দেখা যায় যে আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে নানান ভাবে চালাকি করে দেখা যায় যে যে মানুষটি কাজ করছে বা তার উপরেই সব কাজগুলো চাপিয়ে দিই। এটা দেখা যায় যে অফিসেও এটা হয় যে যেই স্টাফ, মানে স্টাফদের মধ্যে যে মেম্বার দেখা যায় যে যে হয়তো একটু কাজে পটু বা কাজ করতে চায়, তখন দেখা যায় যে সমস্ত কাজ তার উপরে চাপিয়ে দেওয়া হয়। এটা সব ক্ষেত্রে হয়, সমস্ত জায়গাতেই হয়। তোমরা তোমাদের ফ্যামিলিতে দেখবে, সবকিছুতেই দেখবে যে যে মানুষটি হয়তো একটু কাজ করে, কাজ করতে ভালোবাসে, সবাই মিলে করে কি যে তার উপরে কাজ চাপিয়ে দেয়, দিয়ে তারা খুব মহানন্দে থাকে। হুম। এবং কোন রকমের যে আমাদের মধ্যে বিবেকের দংশন হয় না, কারণ আমাদের মনে হয় যে আমরা বলি যে না, ও তো কাজ করতে ভালোবাসে। কিন্তু এর মধ্যেও দেখা যাচ্ছে যে এক ধরনের একটা চালাকি আমরা করি। হুম। যাই হোক, তা সেই জায়গাটায় আমাদের বলা হচ্ছে যে এখানে আমাদের বিওয়ার হতে হবে। হ্যাঁ। এবং মহিলাদের ক্ষেত্রে তো অবশ্যই হতে হবে, কারণ মহিলাদের ধরেই নেওয়া হয় যে তারা হচ্ছে কাজের মানুষ, যে তারা কাজ করবে এটাই স্বাভাবিক। হুম। যেটা আমাদের ফ্যামিলিতেও হয়ে থাকে যে আহ, যে কি হয় যে বাড়িতে আত্মীয় স্বজন এলেও আমরা কি করি যে মহিলাদের এক্সপেক্ট করি যে তারাই তাদেরকে সার্ভ করবে। হুম। তারাই খেতে দেবে, তারাই রান্না করবে। পুরুষ মানুষরা সব আড্ডা দেবে, গল্প করবে। এটা হয়েই থাকে। আমরা আধুনিক হই না কেন, আমরা যতই প্রোগ্রেসিভ হই না কেন, আহ, কিন্তু যখনই দেখা যায় যে হয়তো আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি, গল্প করছি, সেখানে খাবার এলো, তখন দেখা যায় যে সবসময় আমরা আহ, মেয়েদেরকেই বলি যে খাবারটা সার্ভ করে দে। এটাই আমরা এক্সপেক্ট করি এবং বলি যে তারা এই কাজটি ভালো পারে, তাই তাদেরকেই দেওয়া হোক। তা এইভাবে কি হয় যে যেটাকে আমরা ডিভিশন অফ লেবার বলে থাকি মার্কসিক ধারণা থেকে, তা এটা কিন্তু হয়ে থাকে। তা সেটাই তিনি বলছেন, সেই জন্য আমাদের বিওয়ার হতে হবে যে যে কি করতে পারে যে সমস্ত কাজটি কি হবে যে তোমার শোল্ডারে শিফটেড হয়ে যাবে, and you will find yourself working from 8 to 14 hours a day, when if you had only yourself and your family to provide for, you could do it quite comfortably in half the time or less. তাহলে দেখা যাচ্ছে যে তুমি যদি শুধু তোমার কাজটি বা তোমার ফ্যামিলির কাজটি যদি করতে চাও, তাহলে হয়তো হাফ অফ দ্য টাইমে হয়ে যেত। হুম। কিন্তু কি হচ্ছে যে তোমাকে তার দ্বিগুণ বেশি কাজ করতে হচ্ছে, কারণ তুমি আসলে অন্যের কাজ করে দিচ্ছ। হ্যাঁ। যার ফলে দেখা যাচ্ছে 8 to 14 আওয়ার্স যে তোমাকে এই কাজটি করতে হচ্ছে। হুম। যেটা আমরা দেখি যে প্রাইভেট কোম্পানিতে যারা কাজ করে তাদেরকে কি হয়, তারা কি আর 8 আওয়ার্স কাজ করে, তাদেরকে অনেক বেশি কাজ করতে হচ্ছে। বিশেষ করে এখন তো লকডাউন পিরিয়ডে আমরা দেখছি 24 আওয়ার্স তাদেরকে কাজ করে যেতে হচ্ছে, যেটা আমরা জানি যে এটা ইল্লিগাল, এটা করা যায় না। কোনো মানুষকে 8 আওয়ার্সের বেশি কাজ করানো যায় না, কারণ এটা অলরেডি নিয়ম হয়ে গেছে। হ্যাঁ। কিন্তু সেটা কি হচ্ছে সব জায়গায়? সেটা কখনোই হচ্ছে না, কারণ সেটা যদি হতো তাহলে তো সমাজের কিছু মানুষ যে তারা পুরোপুরি যে ফ্রিডম এনজয় করতে পারতো না। তাহলে একটি সমাজে মুষ্টিমেয় কিছু মানুষ থাকবে যারা পুরোপুরি ফ্রিডম এনজয় করবে, এবং তাদের কারণে কি হচ্ছে যে একটা বেশ সংখ্যক মানুষ তারা কি হবে যে মানে দে উইল বি বাউন্ড টু ডু যে ওয়ার্ক, যে মোর দ্যান নেসেসারি। তাই সেটা তাদের করতে বাধ্য হচ্ছে তারা যেটা আমরা দেখছি যে সেটা হচ্ছে। হুম। তা সেই জায়গাগুলো সম্পর্কে তো আমরা সচেতন হচ্ছি না। The object of all honest government should be to prevent your being imposed on in this way. তাহলে একটি সরকার, যে একজন প্রকৃত সরকারের যে দায়িত্ব হচ্ছে যে কোনোভাবেই তার দেশের যে নাগরিক, সেই নাগরিকের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা যাতে খর্ব না হয়। অর্থাৎ কেউ যেন তার এই স্বাধীনতার ওপর, মানে সোজা কথায় যে কেউ যেন একটি স্বাধীন দেশে যে কেউ যেন তার যে নিজের যে কাজ, সেটা যাতে সে অন্যের উপরে চাপিয়ে দিতে না পারে। তাই সেই জায়গাটিকে এনশিওর করা হচ্ছে যে একজন গভর্নমেন্টের দায়িত্ব। হুম। এবং সেটা কিভাবে করা যায়, সেটা করতে গেলে কিভাবে সেটা সম্ভব, সেগুলো একটা বিরাট একটা ব্যাপার, আলোচনার বিষয়। কিন্তু সেটা কি হয়, সেটা কোনোভাবেই এনশিওর হয় না, কারণ সেই বিষয়ে আমরা কেউ সচেতন নই।
The object of all honest government should be to prevent your being imposed in this way. But the object of most actual governments, I regret to say, is exactly the opposite. কিন্তু কি হয়, সরকার ঠিক তার উল্টোটাই করে, যে দেশের মানুষকে স্লেভ বানিয়ে রাখে এবং তাদেরকে বোঝায় যে এটা তাদের ডিউটি, এই কাজগুলো তাদের করা। দে এনফোর্স ইউর স্লেভারি অ্যান্ড কল ইট ফ্রিডম। খুব ছোট্ট একটি কথা, কিন্তু অর্থটা অনেক অনেক তার যার বিশালত্ব আর কি। দে এনফোর্স ইউর স্লেভারি, মানে সেটা তারা তোমাকে কি করে, যে তোমাকে স্লেভ হতে বাধ্য করে, অ্যান্ড কল ইট ফ্রিডম, এবং সেটাকেই তারা স্বাধীনতা বলে। বুঝে গেল? যে সবার আগে তোমাকে স্লেভ বানাচ্ছে এবং তারপরে সে বলছে যে যে তোমাকে আমি স্বাধীনতা দিলাম। হুম আহ, যে যেভাবে আমরা বাড়ির মহিলাদের ট্রিট করি, যেভাবে আমরা বাড়ির কাজের লোককে ট্রিট করি, হুম, সেইভাবে আর কি, যে আমরা তাদেরকে বলি যে যে তোমার তো কোনো চিন্তাই নেই, হ্যাঁ, সব দায়িত্ব আমার, সব আমি দেখছি, তুমি শুধু কাজ করো। তা এই জায়গাটাই হচ্ছে যে মজাটা আর কি, যে কিভাবে যে একটি মানুষকে আমরা স্লেভ বানাচ্ছি এবং একই সঙ্গে তাকে আমরা ফ্রি বলে ডিক্লেয়ার করছি। আহ, একটি গভর্নমেন্টও ঠিক একই কাজ করে, সমস্ত সরকারই এই কাজটা করে, যার ফলে আমাদের এটাকে কোনোভাবেই কোনো আইডিয়ালিস্টিক ভাবনা থেকে ভাবার কোনো জায়গাই নেই। হুম, যে আমরা মনে করি যে আমরা একটি সরকার গড়বো, যে সরকার আমাদের স্বাধীনতা দেবে, কিন্তু সে সরকার actually তা করে না, বা সেটা সে আহ, মানে সে করতেই পারে না, মানে সে কাজটাই হয়তো এক ধরনের যে অসম্ভব হয়ে পড়ে। দে এনফোর্স ইউর স্লেভারি অ্যান্ড কল ইট ফ্রিডম, বাট দে অলসো রেগুলেট ইউর স্লেভারি, কিপিং দ্য গ্রিড অফ ইউর মাস্টার্স উইদিন সার্টেন বাউন্ডস। মাঝে মাঝে তারা কি করে, যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে মাস্টার্স, মানে যাদের আমরা অধীনে থাকি আর কি, যে সেটা অফিসের বস হতে পারে, কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারে, যে কেউ হতে পারে, দেখা যায় তার ক্ষেত্রে সেই আমাদের যে মনি বা আমাদের যে মাস্টার, তার যে তার যে গ্রিড বা তার যে লোভ, সেটাকে তারা কি করে, যে অনেক ক্ষেত্রে মানে সেটাই বলছে যে সেটাকে তারা বেঁধে রাখে, সেটাকে তারা রেগুলেট করে। মানে যে তুমি মালিক বলেই তুমি তোমার যে কর্মচারী, তাদেরকে তুমি যে চাপকাতে পারবে না, তাদেরকে তুমি মারতে পারবে না, করলে তোমার জেল হবে। কিংবা তুমি তোমার যে শ্রমিক, সেই শ্রমিকদেরকে তুমি 8 ঘন্টার বেশি পরিশ্রম করাতে পারবে না, তাহলে সেটা ইলিগাল হবে। তো এই ধরনের কিছু কিছু তারা কি করে, যে রুলস অ্যান্ড রেগুলেশনস এর মাধ্যমে মাস্টার্সদেরকে তাদের যে গ্রিড, সেটাকে তারা রেগুলেট করে। হুম, সরকার এটা করে। এবার কথা হচ্ছে করে কেন, সে কি খুব দয়ালু সেই জন্য সে করে? সেই জন্য কিন্তু সে করে না। হুম, সে করে কেন? কারণ এইটুকু না করলে মুশকিল আছে, কারণ তাকে একটু ভাব দেখাতে হবে যে সে জনদরদি এবং সে মানুষের অধিকার সম্পর্কে সে সচেতন। এটা তাকে দেখাতে হয় অনেক ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে তাকে দেখাতে হয় কখন, যখন তার মনে হয় যে কোনোভাবে যে শ্রমিকদের মধ্যে একটা আনরেস্ট তৈরি হতে পারে। হুম, কোনোভাবে দেখা যেতে পারে তারা হয়তো সংঘবদ্ধ হচ্ছে, তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে, এবং যে কোনো সময় তারা আন্দোলনরত হতে পারে, এরকম যদি কখনো তাদের মনে হয় আর কি, তখন তারা কি করে, যে অনেক ক্ষেত্রে কিছু ছাড় দেয়। হুম, এবং সেটা দিয়ে তারা বোঝাতে চেষ্টা করে যে আমরা অত্যন্ত যে জেনারাস। এবং এইটা যে ওরা করে, এটা করার পেছনে এটাই ব্যাপার, যে মানে স্লেভদেরকে স্লেভ বানিয়েই রাখো, কিন্তু প্রয়োজনে তাদেরকে কিছু কিছু ছাড় দাও, দিয়ে বোঝাও যে আমরা তোমাদের অধিকার সম্পর্কে সচেতন। কারণ এটা না করলে তখন আমার মুশকিল আছে, যে স্লেভরা যদি হঠাৎ করে রেবেল করতে শুরু করে, তখন তোমার যে পজিশন সেটা কি হবে, যে সেটা আনসেটেল হয়ে যাবে। যেমন কি হয়, যে আমরা বাড়িতে স্ত্রীকে দিয়ে সব কাজ করাই, কিন্তু যখন স্ত্রী দেখা যায় প্রচন্ড রেগে যায়, তখন আমাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় যে যদি রান্না না করে তাহলে কি হবে। তখন আমরা তাকে কি করি, যে যে অনেক সময় বলি যে ঠিক আছে, আজকে রান্না করতে হবে না, আজকে যে জোম্যাটো থেকে খাবার নিয়ে আসি।
এই যে এটা আমরা বলছি, এটা বলার মধ্যে দিয়ে এটা প্রমাণ হচ্ছে না যে আমি আমার স্ত্রীর যে অধিকার সম্পর্কে খুব সচেতন, তা কিন্তু না। মানে এর মধ্যে একটা পলিটিক্স আছে। কারণ যখনই দেখছি একটা আনরেস্ট তৈরি হচ্ছে, তখন সেটাকে কোনো রকম ভাবে ধামা চাপা দেওয়ার আমরা একটা চেষ্টা করি। কিন্তু কখনো বলি না, উল্টোটা বলি না, কিন্তু যে কখনো বলি না যে ঠিক আছে এখন থেকে আমি রান্না করবো, তা কিন্তু বলি না। যার ফলে যে তার যে পজিশনটা, সেই পজিশনটাকে কিন্তু আমরা রিটেইনই করি, মানে সেটাকে আমরা পাল্টাই না, মানে স্ট্রাকচারটাকে আমরা একই রেখে দিই। কিন্তু কখনো কখনো কি হয় যে কিছু কিছু আমরা ওরকম আর কি যে যে নানান ভাবে যে কিছু মানে কিছু রেগুলেশনস এর মাধ্যমে সেটাকে আমরা বোঝাতে চেষ্টা করি। অনেক ক্ষেত্রে যে যে কিছু কিছু আমরা স্পন্সর করি যে যে ঠিক আছে যে বা অনেক ক্ষেত্রে আমরা কিছু 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 ছাড় দিই, যে যার মাধ্যমে আমরা সেই একই ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার চেষ্টা করি। বোঝা গেল? তো সেই জন্যই বলছি যে এটা যে আহ, উম, স যে কথাটি বলছেন আর কি যে আহ, কি হয় যে যে দে রেগুলেট ইউর স্লেভারি কিপিং দ্য গ্রিড অফ ইউর মাস্টার্স উইদিন সার্টেন বাউন্ডস। এই কথাটার মধ্যে দিয়ে যে এরকম ভাবার কোনো কারণ নেই যে সে সরকার এটা করে যে জাস্ট টু এনশিওর দ্য ফ্রিডম অফ যে ইটস সিটিজেন, দে অ্যাকচুয়ালি ডু ইট ফর দেয়ার ওন সেক। When chattel slavery of the Negro sort costs more than wage slavery, they abolish chattel slavery and make you free to choose between one employment or one master and another. আচ্ছা, চ্যাটেল স্লেভারিটা কি? চ্যাটেল স্লেভারি এটা হচ্ছে যে মানে যেটাকে আমরা ওই ট্র্যাডিশনাল স্লেভারি বলে থাকি। হুম, যেখানে মনে করা হয় যে উম, মানুষকে চ্যাটেল হিসেবে দেখা হয়, অর্থাৎ পার্সোনাল প্রপার্টি হিসেবে দেখা হয়। হ্যাঁ, যে কোনো মানুষকে আমরা ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ভেবে নিই। মানে যেমন করে আমরা একটা জিনিস কিনি বাজারে গিয়ে, তেমনি ওরকম হাটে বাজারে একসময় স্লেভস পাওয়া যেত এবং সেটা আমরা দেখে শুনে পছন্দসই স্লেভস কিনে আনতাম। মানে আমরা আনতাম বলতে আমরা নই, মানে রাজা মহারাজারা বা যেটা হচ্ছে যে যারা যে অর্থবান মানুষরা তারা যেটা করতো আর কি। যার ফলে তার সেই সময় কি হতো যে মানুষকে পার্সোনাল প্রপার্টি হিসেবে ট্রিট করা হতো এবং তার ওনার হতো, মানে মালিক থাকতো আর কি। হুম, এবং তারা কি হতো হতো যে দে আর বট অ্যান্ড সোল্ড অ্যাজ ইফ দে আর কমোডিটিস। একদম পণ্যের মতন তাদেরকে বিক্রি করা হতো। মানে এটা একটা ব্যবসা ছিল যেটাকে আমরা বলি স্লেভ ট্রেডিং। সো দ্য চ্যাটেল স্লেভ ইজ ওন ফর এভার, মানে যে কিনতো চিরকাল সে তার দাস হয়ে থাকতো। হুম, শুধু তাই নয়, মানে সেই যে স্লেভার্স দেখা যাচ্ছে যে sorry, যে সমস্ত স্লেভস আর কি, দেখা যায় তাদের ক্ষেত্রে কি হতো যে দে আর চিলড্রেন, এবং সেই চিলড্রেনের চিলড্রেন, হ্যাঁ, দে আর অটোমেটিক্যালি বিকাম এনস্লেভড। তাদের সন্তান, তার সন্তান, এগুলো সবই কি হতো যে সেই মালিকের অধিকারে চলে যেত। বুঝে গেল? যেমন একটা আমরা যদি একটা গরু কিনি, তাহলে সেই গরুর সন্তান যে হবে তার মালিক তো আমি, তাই না? তেমনি মানুষের সন্তানের ক্ষেত্রেও ওইভাবেই ওটাকে দেখা হয়। হুম, যে তারা অটোমেটিক্যালি তারা এনস্লেভড হয়ে যায়। ঠিক আছে? তাহলে এই যে চ্যাটেল স্লেভারি, এটা কিন্তু একটা সময় এটাকে অন্যায় হিসেবে দেখা হতো না। হুম, যার ফলে ইউরোপে তো এটা ভীষণ রকম প্রচলন ছিল। হুম, এটাকে সবাই সাপোর্ট করতো। হ্যাঁ, এবং এটা মানে লিগালি ছিল, মানে এটাকে কেউ ইলিগাল বলতো না। হুম, যার ফলে ইউরোপিয়ান যে গভর্নমেন্ট সেখানে তারা কিন্তু এটাকে মানে অ্যাকনলেজ করতো। মানে এটা যে কোনো স্লেভ গিয়ে এরকম বলতে পারতো না যে 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 আমি বিচার চাই যে আমাকে দিয়ে কাজ করানো হচ্ছে। সেটা সে বিচার পেত না, কারণ তাকে তো কিনে আনা হয়েছে। হুম, যার ফলে এটা লিগাল ছিল। তো এই যেটা খুব ইন্টারেস্টিং যে আহ, এই ধরনের যে স্লেভারি, এটা একটা সময় সম্পূর্ণ রকম ভাবে লিগাল ছিল এবং এটা মেনে নেওয়া হতো। এবং সমাজে সবসময় কিছু আহ, আহ, দয়ালু মানুষ থাকে, যারা সেন্সিটিভ পিপল থাকে, মানে সো কল সেন্সিটিভ পিপল। তারা তখন কি করতো, তারা বলতো যে না, এই, আহ, এমনি স্লেভারি ঠিক আছে, কিন্তু স্লেভদের সঙ্গে অত মানে
ক্রুয়েল ট্রিটমেন্ট হওয়া ঠিক নয়, মানে স্লেভদেরকে কি করা হতো, তাদেরকে মারা হতো, তাদেরকে পানিশ করা হতো, খুব টর্চার করা হতো, তো সেগুলোর বিরোধিতা করতেন। কিন্তু সেই সময় যে সমস্ত লেখকরা বা চিন্তাবিদরা তারা কিন্তু স্লেভারি উঠে যাক এটা কিন্তু বলতেন। কেউ বলতেন যে কষ্ট কম হোক তাদেরকে, মানে তাদেরকে মারা ঠিক নয়, যন্ত্রণা দেওয়া ঠিক নয়। হ্যাঁ, যার ফলে যে আমাদের অনেক বেশি হিউম্যান হওয়া উচিত, অনেক বেশি মানবিক হওয়া উচিত, এটা তারা মনে করতো আর কি। মানে এমনই মানবিক যে আমি মারবো না, কিন্তু তাকে দিয়ে সব কাজ করিয়ে নেবো। বোঝা গেল? তো যাই হোক, সেই হচ্ছে চ্যাটেল স্লেভারি। হোয়েন চ্যাটেল স্লেভারি অফ দ্য নিগ্রো সর্ট, মানে ওই যে কালো মানুষদেরকেই ওইভাবে স্লেভ হিসেবে আহ, বিক্রি করে দেওয়া হতো। ওই তাদেরকে দিয়ে নানা রকম এগ্রিকালচারাল যে জব করানো হতো। হ্যাঁ, যে সারাদিন ওদেরকে মাঠে কাজ করানো হতো, আহ, মানে সামান্য খেতে দেওয়া হতো, এবং তাদের যে সন্তান সেই সন্তানদেরকে স্লেভ বানিয়ে রাখা হতো। এগুলো অনেক কথা ছিল, তোমরা হয়তো জানবে যে দাস প্রথার যে ইতিহাস তোমরা পড়েছো। When chattel slavery of the Negro sort cost more than wage slavery. তাই এরপরে কি হলো যে চ্যাটেল স্লেভারি পর থেকে পরে কি এলো ওয়েজ স্লেভারি। এই ওয়েজ স্লেভারিটা কি, যে মানে যেটাকে আমরা বলে থাকি যে ওয়েজ লেবার, যে আহ, যে পয়সা দিয়ে কাজ করানো। হুম, যে যতটুকু পয়সা দেবো ততটুকু সে কাজ করবে। ওয়েজ আর্নার যেটা আমরা বলে থাকি। তাই পরবর্তী ক্ষেত্রে ক্ষেত্রে কি হলো যে এই ওয়েজ লেবার, এই এই ধরনের একটি শ্রেণী এলো আর কি, যে যখন চ্যাটেল স্লেভারি ইনলিগাল হিসেবে ঘোষণা করা হলো। তো সেখানে কি হয় যে ওয়েজ লেবারের ক্ষেত্রে যে যে তার যে যে কোনো ব্যক্তি যে তার যে লাইভলিহুড, সেটা ডিপেন্ড করে কিসের উপরে, তার যে ওয়েজেস বা স্যালারি যেটা সে পায়। ঠিক আছে? তাহলে স্লেভারি আর ওয়েজ লেবার, ওয়েজ লেবার, এই দুটোকে আমরা কি করছি যে দুটোকে অবশ্যই আলাদাভাবে দেখছি, কিন্তু দুক্ষেত্রেই কিন্তু ব্যাপারটা একই রকম, যে তাকে দিয়ে কিন্তু কাজ করিয়ে নেওয়া হচ্ছে, মানে অন্যের কাজ সে করে দিচ্ছে। হ্যাঁ, বাই সেলিং হিজ লেবার। তাহলে এখানে কি হচ্ছে যে লেবারটা, মানে যেখানে মানুষটা কমোডিটি ছিল, মানুষটা পণ্য ছিল, এখানে কি হচ্ছে তার যে শ্রম সেটা পণ্যে রূপান্তরিত হচ্ছে। হুম, যার ফলে আগে কি ছিল যে কেউ চাইলে পয়সা থাকলে সে ওন করতে পারতো কোনো মানুষকে অ্যাজ এ স্লেভ। তারপরে কি হলো যে যে সে চাইলে সে রেন্ট করতে পারে, মানে তাকে সে ভাড়া হিসেবে নিতে পারে। ঠিক আছে? তাহলে চ্যাটেল স্লেভারি তো এখন ইললিগাল, তুমি কোনো মানুষকে ওন করতে পারো না কোনোভাবেই। আহ, কিন্তু তুমি তার শ্রমকে কিনতে পারো। হুম, ঠিক আছে? দে অ্যাবলিশ চ্যাটেল স্লেভারি অ্যান্ড মেক ইউ ফ্রি। এবং তখন কি মনে হলো যে যখন চ্যাটেল স্লেভারিকে ইললিগাল ঘোষণা করা হলো এবং তারপরে ওয়েজ স্লেভারি এলো, তখন আপাত দৃষ্টিতে তোমার মনে হলো যে তুমি ফ্রি। কি কারণে ফ্রি? ফ্রি টু চুজ বিটুইন ওয়ান এমপ্লয়মেন্ট অর ওয়ান মাস্টার অ্যান্ড অ্যানাদার। যে তুমি স্বাধীন হলে কি করতে, যে তুমি চাইলে কাজ করবে বা তুমি নাও করতে পারো আর কি। তোমার যদি মনে হয় আমি কাজ করবো না, তাহলে করবে না। এবং সেখানে তোমার যে এমপ্লয়ার কে হবে, তোমার যদি মনে হয় যে এই মাস্টার আমার পছন্দ নয়, তাহলে ইউ ক্যান চুজ অ্যানাদার মাস্টার। তাই এই ক্ষেত্রে তুমি ফ্রি হলে। কিন্তু দেখা গেল যে তুমি কাজ করতে বাধ্য হচ্ছ, যে কাজ না করলে তো তোমার চলছে না। দেখো, দেখা যায় তোমার ফ্রিডম কিন্তু সেই রেস্ট্রিক্টেডই হলো। অ্যান্ড দিস দে কল আ গ্লোরিয়াস ট্রাম্প ফর ফ্রিডম। যে একটা, এটা একটা বিশাল আর কি, যে যে রিফরমেশন, যে যার মাধ্যমে কি হলো চ্যাটেল স্লেভারি ইজ অ্যাবলিশড, কি হলো ওয়েজ স্লেভারি হলো, যার ফলে তারা অনেক ফ্রি হলো। কিন্তু সত্যি কি তারা তারা ফ্রি হলো? দো ফর ইউ ইট ইজ মিয়ারলি দ্য কি অফ দ্য স্ট্রিট। দ্য কি অফ দ্য স্ট্রিট, এটা এক ধরনের ফ্রেজ আর কি। কি অফ দ্য স্ট্রিট মানে হচ্ছে যে কি অফ দ্য ডোর, যেটার মানে হচ্ছে যে when a person comes of age at 21 and is said to have the key of the door, হুম, and can come and go as he pleases। হুম, মানে সে অ্যাডাল্ট হয়ে গেছে বলে ধরে নেওয়া হতো, যে সে সময় যে 21 ইয়ার্স হলে
তাকে ধরে নেওয়া হতো যে সে আহ, মানে সে চাইলে মানে ঘর থেকে বেরোতে পারে যখন খুশি, ও যখন খুশি সে ফিরতে পারে। So here Shaw implies that the ordinary workers or wage যে slaves freedom is simply consist in the insecure freedom. তাই এটা ফ্রিডম কিন্তু এক ধরনের ইনসিকিউর ফ্রিডম of being able to move from one employment on employer to another. হুম। যার ফলে এখানে কি হলো যে শুধুমাত্র কি হলো যে সে তার ক্ষেত্রে এই ফ্রিডমটা সে এনজয় করতে পারে যে হি ক্যান চুজ ওয়ান এমপ্লয়ার টু অ্যানাদার, এইটুকুই তার স্বাধীনতা এলো। When you complain, they promise that in future you shall govern the country for yourself. হুম। তা স্বাধীন দেশে কি হয় যে গভর্নমেন্ট তোমাকে কি বলে যে তুমি যখন কমপ্লেন করো তখন তারা কি বলে যে তুমি দেশের নাগরিক, তাই না, যে কেউ দেশের প্রশাসক হতে পারে। তুমিও চাইলে প্রশাসক হতে পারো। যে when you complain they promise that in future you shall govern the country for yourself. They redeem this promise by giving you a vote and having a general election every 5 years or so. এবং সেটা তারা প্রমাণ সাপেক্ষ হিসেবে তারা কি হয় যে তারা দে অ্যারেঞ্জ ইলেকশন, দে হোল্ড ইলেকশন and they also give you a chance to vote, যার ফলে তোমার মনে হয় যে আমি ভীষণ রকম স্বাধীন, আই ক্যান চুজ মাই ওন গভর্নমেন্ট। কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই তুমি বাধ্য হও যে যে তোমার যে ভোটাধিকার সেটা নানানভাবে কেড়ে নেওয়া হয়, বা দেখা যায় তোমার ইচ্ছে না থাকা সত্ত্বেও তুমি যে বিশেষ একটি সরকারকে চুজ করতে তুমি বাধ্য হয়ে যাও। কারণ বিভিন্নভাবে তোমার যে ফ্রিডম রেস্ট্রিক্টেড, তারপরে তুমি তোমার ইচ্ছেটাকে তুমি যে প্রকাশ করতে পারো না তোমার ভোটাধিকার দিয়ে। যার ফলে নামে ভোটাধিকার, কিন্তু দেখা যায় তার মধ্যে দিয়ে তুমি তোমার যে ইচ্ছে সেটাকে তুমি সেটাকে জাস্টিফাই করতে পারছো। যার ফলে এখানে কিন্তু এই সমস্যাটা রয়ে গেছে। তাহলে সব বিভিন্ন দিক থেকে দেখাচ্ছে যে ফ্রিডমের যে ধারণা, যেটাকে নানান ভাবে যেটাকে প্রচার করা হচ্ছে বা বিভিন্ন রকম ভাবে তোমাকে বোঝানো হচ্ছে, সেই যে ফ্রিডমের যে ধারণা, সেই যে নোশন বা সেই যে মানে এটা এক ধরনের ইডিওলজি আর কি, যেটা কিন্তু নানান ভাবে যদি প্রশ্ন করি তাহলে দেখা যাবে যে তার যে ধারণাটা সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই যে রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। সেই দিক থেকে আমরা যখন দেখবো তখন ফ্রিডমের ধারণাটা আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে পাল্টে পাল্টে যাচ্ছে। তো যাই হোক, আজকে এটুকু থাক, পরের দিন আমরা এর পর থেকে আলোচনা করব।